আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করছিলাম পরের অংশ, রাজা রামমোহন রায়ের অবদান এবং সাথে সাথে ডিরোজিও, রামকৃষ্ণ বিবেকানন্দ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এই মনীষীগুলোর অবদানের উপর থেকে যে কোনো একজনের অবদান, বিশেষ করে রামমোহন এবং বিদ্যাসাগরের সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার, এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা উচ্চ মাধ্যমিকে পাবে। সুতরাং এগুলো ভালো করে মন দিয়ে শোনো। রাজা রামমোহন রায় ছিলেন এক বিরল প্রতিভা সম্পন্ন মহাপুরুষ। ইতালিতে যেমন পেত্রাক, বোক্কাচিও তারা নবজাগরণের অগ্রদূত ছিলেন, তেমনি রাজা রামমোহন রায়ও ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন। ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজের অধোগতি দূর করে সমাজ সংস্কারের কাজে তিনি জীবনপাত করেছিলেন। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের ইরাসমাস প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। আমরা যদি প্রশ্ন করি যে রামমোহন রায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কী, তোমরা সকলেই এক বাক্যে উত্তর দিতে পারবে যে তার জীবনের বড় কৃতিত্ব হলো সতীদাহ প্রথা বা সহমরণ প্রথার অবসান। সতীদাহ বা সহমরণ প্রথা নিশ্চয়ই তোমরা জানো, সেই ব্যাখ্যায় আমি যাব না। তো এই দীর্ঘদিনের ভারতীয় সমাজের এই কুপ্রথার বিরুদ্ধে তিনি প্রথম সরব হয়েছিলেন এবং তার ও তার সহযোগীদের উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে লর্ড বেন্টিঙ্ক আইন করে সতীদাহ প্রথার অবসান ঘটান। পাশাপাশি রামমোহন রায় বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন, যেমন বাল্যবিবাহ, বহুবিবাহ, কৌলিন্য প্রথা, অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রভৃতি। তিনি শুধু এগুলোই নয়, পাশাপাশি নারীদেরকে মর্যাদার আসনে সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন এবং যে কারণে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি শিক্ষা সংস্কারেও অবিস্মরণীয় অবদান রেখেছেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি নিজ উদ্যোগে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। হেয়ার স্কুল প্রতিষ্ঠায় ডেভিড হেয়ারকে সাহায্য করেন। আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সাহায্য করেন। লর্ড আমহার্স্টকে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার যে ঘোষণা আমহার্স্ট করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে রামমোহন রায় এক চিঠিতে এর বিরোধিতা করে পাশ্চাত্য শিক্ষার দাবি জানান। এই চিঠিটি ভারতের নবজাগরণের ইতিহাসে একটি মূল্যবান দলিল। যাই হোক, রামমোহনের আরও বিভিন্ন অবদান আছে, সেগুলো তার সমাজ সংস্কার এবং ধর্ম সংস্কার, শিক্ষা সংস্কার সবগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি অত ডিটেলসে যাব না। রামমোহনের সংস্কার কার্য এবং তার চিন্তাভাবনার কিছু সীমাবদ্ধতা থাকলেও তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা সেই সময় হয়েছিল, কিন্তু আধুনিক ভারতীয় সমাজ এবং সভ্যতায় তার যে অবদান সেটা অনস্বীকার্য। তাকে নিঃসন্দেহে নবভারতের অগ্রদূত হিসেবে চিহ্নিত করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে রামমোহন রায় ভারতের ইতিহাসে আধুনিক যুগের সূচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত প্রতীক বলেছেন। আবার অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস তাকে বিশ্ব পথিক বলে আখ্যায়িত করেছেন। অধ্যাপক ম্যাক্স মুলার
বলেছেন যে রামমোহনই প্রথম প্রাচ্য ও প্রতীচ্যের জীবন তরঙ্গের মধ্যে একটা সমন্বয় সাধন করেছেন। ঐতিহাসিক ডক্টর পার্সিভাল স্পিয়ার তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে অভিহিত করেছেন। পণ্ডিত জওহরলাল নেহেরু তাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। তো এই সমস্ত বহু অভিধায় তিনি ভূষিত হয়ে আছেন এবং ভারতের আধুনিকতার পথে তিনিই প্রথম শরিক ছিলেন। তিনিই ভারতকে আধুনিকতার পথের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সামিল হয়েছিলেন এবং পরবর্তীকালে তার উত্তরসূরিরা ভারতকে আরও আধুনিক করে তোলার জন্য এগিয়ে আসেন এবং তাদের মধ্যে আর একজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি হলেন বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ডিরোজিও। রামমোহন রায় ভারতে যে যুক্তিবাদের বীজ বপন করে যান, ডিরোজিও তাকে মহিরুহে পরিণত করার চেষ্টা করেন। ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক। তার ছাত্রদের মধ্যে অন্ধবিশ্বাস দূর করে যুক্তিবাদী এবং সত্যসন্ধানী হওয়ার পরামর্শ দেন। তিনি হিন্দু কলেজের ছাত্রদের বন্ধু এবং পথপ্রদর্শক হিসেবে সুপরিচিত ছিলেন। ছাত্রদের স্বাধীন চিন্তার বিকাশ ঘটাতে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বিভিন্ন সামাজিক কুপ্রথার বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছিলেন। তিনি এবং তার সহযোগীরা নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল দল নামে পরিচিত হয়েছিলেন। তারা জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা এবং অন্যান্য হিন্দু ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং ভারতকে আধুনিকতার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই প্রসঙ্গে আমাদের আর একজনের নাম বিশেষভাবে উল্লেখ না করলেই নয়। তিনি হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং তার শিষ্য স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসদেব যদিও তার কার্যকলাপ একটু অন্যরকম, তিনি ধর্মীয় সংস্কারের যে পথ দেখিয়েছিলেন তার মধ্য দিয়েও ভারতবাসী আধুনিকতার পথে আরও বেশি অগ্রসর হতে পারে। কেশবচন্দ্র সেনের মতো বাগ্মিতায় পারদর্শী ছিলেন না রামকৃষ্ণদেব, কিন্তু তিনি মানুষে জাতি বা বর্ণ ভেদাভেদ মেনে নিতে পারেননি। জাতিভেদ প্রথা বর্জনের একটা উপায় তিনি বাতলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ভক্তি লাভ বা নিজেকে বোঝার মতো জ্ঞান লাভ করলে মানুষ জাতিভেদকে আর স্বীকার করবে না। রামকৃষ্ণদেব নারীতে মাতৃমূর্তি দেখতে পেয়েছিলেন বলেই তার আরাধ্যা দেবী ছিলেন মা কালী। বিবেকানন্দ তাই বলেছিলেন, রামকৃষ্ণের নারী ভাব, স্ত্রী গুরু গ্রহণ ভারতীয় সমাজে নারী মুক্তি আন্দোলনকে আরও অনেকখানি এগিয়ে দিয়েছিল। তাই শ্রী রামকৃষ্ণদেব যখন আবির্ভূত হয়েছিলেন তখন এদেশে শিক্ষিত বিদ্বজনদের অভাব ছিল না, কিন্তু রামকৃষ্ণদেব এদের সকলকে ছাপিয়ে গিয়েছিলেন। কেন? তার কারণ হলো এই সমস্ত বিদ্বজনদের আবেদন ছিল মুষ্টিমেয় লেখাপড়া জানা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তারা পৌঁছাতে পারেননি। আর শ্রীরামকৃষ্ণ ছিলেন সত্যিকারের মাটির মানুষ, তাই শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু সমস্ত মানুষ সমানভাবে আকর্ষিত হয়েছিলেন তার কাছে এবং তিনি সেই কারণে চিরস্মরণীয় হয়ে আছেন। এবং হিন্দু ধর্মের যে একটা টানাপোড়েনের যুগ, যে সময়
হিন্দু ধর্ম আদৌ টিকবে কি না এরকম একটা পরিস্থিতি ছিল, সেই সময় তিনি সহজ সরলভাবে হিন্দু ধর্মের ব্যাখ্যা করে মানুষের কাছে হিন্দু ধর্মের আস্থা ফিরিয়ে এনেছিলেন। তিনি বলেছিলেন, যত মত তত পথ এবং শিব জ্ঞানে জীব সেবা। এইভাবে সেবা এবং সততার আদর্শের মধ্য দিয়ে সহজ সরলভাবে হিন্দু ধর্মকে যে রক্ষা করা যায় সেটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের একান্ত অনুগত স্বামী বিবেকানন্দ সমসাময়িক ভারতীয় যুব সম্প্রদায়ের প্রেরণার উৎস ছিল, নারী মুক্তি আন্দোলনের জনক ছিলেন বলা যায়। 19 শতকে ভারতে নারী জাগরণের কথা খুব বেশি কেউ চিন্তা করেননি। বিদ্যাসাগর যেটা অনেকটাই করেছিলেন, রামমোহন বিদ্যাসাগর, তাদের পরবর্তীকালে বিবেকানন্দই নারী মুক্তি এবং নারীকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। নারীদের দুরবস্থা ঘোচানোর জন্য তিনি পথ বলে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন নারী শিক্ষা এবং নারীদের সমস্যা ও তার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। পুরুষরা মতামত চাপালে চলবে না, নারীদেরকেই এগিয়ে আসতে হবে এর জন্য। তিনি বিশ্বাস করতেন যে ভারতবাসীর কুসংস্কার তাদের সবচেয়ে বড় দুর্বলতা। এই কুসংস্কারের জন্যই দেশ এবং দেশবাসী বৃহত্তর জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তখনকার রক্ষণশীলরা নিয়ম করেছিলেন, কালাপানি বা সমুদ্র পার হলে জাত ধর্ম খোয়াতে হবে। তাই বিবেকানন্দ ওই নিষেধাজ্ঞা অমান্য করেছিলেন। ভারতীয় কৃষ্টি সভ্যতা সেগুলোকে তিনি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই উদ্দেশ্যে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা করে ভারতের সনাতন হিন্দু ধর্মের প্রচার এবং বিশ্ববাসীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ভারতীয়দের জড়তা মুক্তির জন্য বিবেকানন্দ চেয়েছিলেন ভাবের আদান প্রদান, চিন্তা ও আদর্শের সংযোগ। তো একজন সমাজ সংস্কারক হিসাবে বিবেকানন্দ চেয়েছিলেন সাধারণ মানুষের অজ্ঞতা দূর করতে। তাছাড়া তিনি চেয়েছিলেন দরিদ্রদের দুঃখ দূর করতে, অনাথদের সাহায্য করতে এবং নিপীড়িত মানুষকে সেবার মাধ্যমে তাদেরকে মহৎ করে তোলা, এবং এই মহান কাজে তিনি ব্রতী হয়েছিলেন। এবং এই উদ্দেশ্যে তিনি 1897 সালে বেলুড়ে রামকৃষ্ণের আদর্শ প্রচার করার জন্য এবং মানব সেবার উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, যা পৃথিবীর সর্বত্র অবিরাম কাজ করে চলেছে আজও পর্যন্ত। এইভাবে ধর্ম, সেবা এবং শিক্ষা, এই ত্রিবিধ কর্মসূচি নিয়ে রামকৃষ্ণ মিশন 1897 সালে যে যাত্রা শুরু করেছিল আজও তা অবিরামভাবে চলছে। রামকৃষ্ণ মিশন সমাজসেবাকে তার কর্মসূচির সবচেয়ে উঁচু জায়গায় স্থান দিয়েছিল, কারণ মিশনের আদর্শ হল মানব সেবার মাধ্যমে ঈশ্বরকে সেবা করা, শিব জ্ঞানে জীব সেবা। এইসব সেবা কার্যকে রামকৃষ্ণ মিশন কতটা গুরুত্ব দেয় তার একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। 1899 সালে কলকাতায় প্লেগ রোগে মহামারী আকার ধারণ করেছিল। তখন নিবেদিতা এবং স্বামী সদানন্দের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী যুবক যুবতী অক্লান্ত পরিশ্রম করে আর্ত মানুষ প্লেগ রোগীদের সেবা করেছিলেন। তারা এলাকার বস্তির নর্দমা আবর্জনা পরিষ্কার করেছিলেন। শঙ্করী প্রসাদ বসু বলছেন যে কলকাতার ইতিহাসে এটাই ছিল নগর পরিষ্কারের প্রথম সংঘবদ্ধ বেসরকারি উদ্যোগ।
তো রামকৃষ্ণ মিশন প্রথম থেকেই শিক্ষাকে সমাজের উন্নতির প্রথম শর্ত বলে গ্রহণ করেছে। তাই স্কুল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে রামকৃষ্ণ মিশন আধুনিক শিক্ষা বিস্তারে সর্বদা সচেষ্ট থেকেছেন। তো সুভাষচন্দ্র বসু বিবেকানন্দকে আধুনিক ভারতের প্রতিষ্ঠাতা বলে অভিহিত করেছেন। মহাত্মা গান্ধী বলছেন যে বিবেকানন্দের নাম সকলেই প্রেরণা সঞ্চার করে, নাম শুনলেই যেন একটা প্রেরণার সঞ্চার হয়। তো এইভাবে বিবেকানন্দ আজ সারা ভারত তথা বিশ্ববাসীর কাছে আপন হয়ে উঠেছে। এরপরে আমরা আরেকজন প্রথিতযশা মহাপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার অবদান উল্লেখ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আমরা দুটো পর্যায়ে ভাগ করে নিতে পারি। একটা হলো তার সমাজ সংস্কার, আর একটা তার শিক্ষা সংস্কার বা শিক্ষা বিস্তারে তার অবদান। তো সমাজ সংস্কারের ক্ষেত্রে প্রথমেই তার নাম আসে বিধবা বিবাহ প্রচলন, এই ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য। বিদ্যাসাগর একক প্রচেষ্টায় তিনি সমাজ সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি কোনো ধর্মসভায় যোগদান করেননি, বরঞ্চ কলেরা রোগে আক্রান্ত ব্যক্তির সেবাকে তিনি মহৎ কাজ বলে মনে করতেন। আসলে ঈশ্বরচন্দ্র ধর্মকে সম্পূর্ণ বাদ দিয়ে বিশুদ্ধ সমাজ সংস্কারের কথা ভেবেছিলেন। রামমোহনের সমাজ সংস্কার ধর্মকে আশ্রয় করে গড়ে উঠেছিল, কিন্তু বিদ্যাসাগর সেই ধর্মকে সম্পূর্ণরূপে বাদ দিয়েই সমাজ এবং শিক্ষা সংস্কারে অবতীর্ণ হয়েছিলেন। বিদ্যাসাগর তার সর্বশুভকরী পত্রিকায় বাল্যবিবাহের দোষ নামক প্রবন্ধে বাল্যবিবাহ যে কতটা নিষ্ঠুর এবং নৃশংস তা যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছিলেন। তার জীবনের সবচেয়ে বড় বা মহৎ কর্ম হল বিধবা বিবাহ সমর্থনে আন্দোলন গড়ে তোলা। বিভিন্ন পত্রপত্রিকার তিনি হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছিলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। একজন বাস্তববাদী মানুষ হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন যে সরকারি আইনের সাহায্য ছাড়া বিধবা বিবাহকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না। তাই তিনি বহু মানুষের স্বাক্ষরিত আবেদনপত্র ইংরেজ সরকারের কাছে পেশ করেছিলেন। ঈশ্বরচন্দ্রের আন্দোলনে বলীয়ান হয়ে সরকার 1856 সালে হিন্দু বিধবা বিবাহ আইন, হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট পাশ করেছিলেন। এর পাশাপাশি আরও বিভিন্ন সমাজ সংস্কারে তিনি ব্রতী হয়েছিলেন, কিন্তু শিক্ষা বিস্তারে তার অবদান আরও বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগর একজন মানবতাবাদী। তিনি বিশ্বাস করতেন যে নারীদের মুক্তি না হলে সমাজের উন্নতি সম্ভব হবে না। তাই নারী মুক্তির জন্য বিদ্যাসাগর তাদের মধ্যে শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। নারী শিক্ষা বিস্তারে সরকার অনুৎসাহ সেটা লক্ষ্য করে বিদ্যাসাগর নিজেই এ ব্যাপারে অগ্রসর হয়েছিলেন। তিনি তার নিজ অর্থ ব্যয় করে কতগুলো মডেল বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, প্রায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাছাড়া বালিকা বিদ্যালয় স্থাপনে কেউ উৎসাহ দেখালে বিদ্যাসাগর তাকে সর্বতোভাবে সাহায্য করতেন। ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগর সহযোগী হিসাবে তার পাশে ছিলেন। সম্প্রতি বিদ্যাসাগরের 200 বছরের জন্মদিন পালন
আমরা দেখতে পাই যে দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল, সেটা খুবই লক্ষণীয়। তার আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি শিশুদের জন্য এবং জনশিক্ষা প্রসারের জন্য বহু গ্রন্থ লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য বর্ণমালা, কথামালা, বোধোদয়, শকুন্তলা, সীতার বনবাস প্রভৃতি। বাংলা গদ্যের নতুন পথ দেখিয়েছিলেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী তো ছিলেনই, পাশাপাশি তিনি অতীত থেকে বর্তমানে যাওয়ার যে একটা পথ, সেই পথটা তিনি সুগম করেছিলেন। তাই কবির ভাষায় আমরা বলতে পারি যে জড়তাচ্ছন্ন অতীত থেকে উন্মিলনশীল ভবিষ্যতের দিকে যে প্রগতির রথ ছুটে চলেছে, বিদ্যাসাগর তারই সারথি ছিলেন। মাইকেল মধুসূদন বলছেন যে এমন একজন মানুষকে তার মধ্যে দেখেছিলেন যার মনীষা ছিল প্রাচীন ঋষিদের মতো এবং কর্মদক্ষতা ইংরেজদের মতো, আর হৃদয়বত্তা বাঙালি জননীর মতো।